দর্শক 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আন্দোলনকারীদের শীর্ষদের একজন যে ছেলেটাকে আমরা বলতে শুনেছি যে আমার পকেটে মানিব্যাগে 1000-2000 টাকাও খুঁজে পাবেন না, এভাবেই আমরা একে অপরকে হেল্প করে এভাবেই দিন যাপন করি, এতটা গরিব নিজেকে উপস্থাপন করেছিলেন। যে ছেলেটাকে আমরা দেখেছিলাম ভিডিও প্রকাশ হতে যে মানে টাকা বাঁচানোর জন্য ট্রেনের সাধারণ কম্পার্টমেন্টে বন্ধ হয়ে যাওয়া ফ্যানের যে মানে পরিবেশ, মানে ফ্যান চলে না, গরম, সেই গরমে ট্রেনে চড়ে ঢাকা থেকে চলে যাচ্ছেন উত্তরবঙ্গে নিজের বাড়িতে। যে ছেলেটা শুধুমাত্র টাকার অভাবে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল এবং গণরুমে একটা সিট তৈরি করার জন্য ছাত্রলীগ করেছিল বলে বয়ান দিয়েছিল, সেই ছেলেটাকেও পরবর্তীতে আমরা দেখেছি 150 গাড়ি নিয়ে শোডাউন করতে এবং মানে নির্বাচনের হলফনামার সময় দেখেছি তার লক্ষ লক্ষ টাকার মালিক। যে ছেলেটাকে বলতে শুনেছি যে গ্রামের সব থেকে গরিব ভাঙা বাড়িটা আমার বাবা খুবই সাধারণ একটা চাকরি করে, পেনশনের টাকা তোলার জন্য যে 10,000 টাকা ঘুষ দিতে হয় সেই ঘুষ দেওয়ার অ্যাবিলিটি নেই, সেই ছেলেটাকে নির্বাচনী হলফনামায় আমরা দেখেছি সে 96 লাখ টাকার মালিক। যে উপদেষ্টার পদ ছাড়ার পরে হিসাব দিয়েছিলেন তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা আছে, সেই ব্যক্তিকে আমরা দেখেছি ঢাকা শহরের মতো একটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকার মালিক হতে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ 1 বছর আগে মানে যারা ছাত্র ছিল, যারা খুবই সাধারণ জীবনযাপন করত, তাদেরকে আমরা হঠাৎ করে মানে দামি গাড়িতে চড়তে দেখেছি, দামি বাড়িতে থাকতে দেখেছি এবং তাদের জীবনযাত্রার মান রাতারাতি পরিবর্তন হতে দেখেছি। প্রতিদিন একটা করে পাঞ্জাবি পরিবর্তন হতে দেখেছি, যে পাঞ্জাবির মিনিমাম দাম 10 থেকে 12,000 টাকা। এই ব্যাপারগুলো আমরা একেবারে চোখের সামনে দেখেছি। আমরা দেখেছি ওই ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার গল্প, আমরা দেখেছি গুলশানে চাঁদাবাজির ঘটনা ফাঁস হওয়ার গল্প, আমরা দেখেছি নতুন দরবেশ উৎপাদনের গল্প, আমরা দেখেছি শত শত কোটি টাকা দুর্নীতি করার অভিযোগের গল্প, অনেক কিছুই আমরা আমাদের চোখের সামনে দেখেছি। এবার সেই প্রফেসর ইউনূস সরকার পতনের পরে, পতন তো না, সময় অতিবাহিত হওয়ার পরে নতুন সরকার বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন গণমাধ্যম বলছে গত 1 বছরে বাংলাদেশে কোটিপতি বেড়েছে 12,000 কোটিপতি যদি বাড়ে গত 1 বছরে, তাহলে বাংলাদেশ শেখ হাসিনার আমলের দুর্নীতিকে অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বেশি মানে দুর্নীতির রেকর্ড করেছে কি? ভবিষ্যতে কি কোনো একদিন আমরা জানতে পারবো যে এই মেটিকুলাস ডিজাইনটা কোথা থেকে হয়েছিল? এটা কি প্রফেসর ইউনূসের মস্তিষ্ক প্রসূত ডিজাইন, নাকি অন্য কেউ এই ডিজাইনটা করে তাকে সাপ্লাই দিয়েছিল, যার কারণে 1 বছরে 12,000 কোটিপতি বেড়েছে? একটা দেশে, বাংলাদেশের মতো একটা দেশে 1 বছরে 12,000-এর বেশি কোটিপতি, 12,600-র বেশি কোটিপতি যদি বাড়ে, তাহলে আপনি কি এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন? চলুন একটু জেনে দেখি যে কিভাবে এই হিসাবটা আসলো। গণমাধ্যম ইত্তেফাকের মতো বড় গণমাধ্যম তারা কি বলছে এই ব্যাপারে, কারা হলেন এই কোটিপতি, কোথায় থেকে আসলো এই টাকা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মানে কি বলবো, আলাদিনের চেরাগ পাওয়ার মতো ঘটনা। আলাদিনের চেরাগের দত্তকে যেমন বললেই দত্ত সব কিছু এনে দেয়, তেমনি মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূসের আমলের 1.5 বছরে অনেক কিছু হয়েছে। তার 1.5 বছরের সর্বশেষ 1 বছরে অর্থাৎ 2025 সালে 12,000-এর বেশি কোটিপতি বেড়েছে। এর চাইতে বড় খবর আমার মনে হয় যে খুব কমই উৎপাদন হতে পারে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে দেশে 1 বছরে কোটিপতি বেড়েছে 12,000। আদতে সংখ্যাটা কত চলুন একটু জেনে নিই। আরেকটা পত্রিকা বলছে 12,600-রও বেশি, কিন্তু ইত্তেফাক সেটাকে 12,000 বলছে। দেশের সামগ্রিক অর্থনীতিতে মন্থর গতি এবং বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধির উদ্বেগের মধ্যেই ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যায় বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। উল্লম্ফন শব্দটা ব্যবহার করেছে, মানে লাফ দিয়েছে কোটিপতির সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 1 বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে
1 কোটি বা তার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা বেড়েছে 12,000-এর বেশি। 2025 সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশে এই ধরনের বড় অঙ্কের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 1,34,044টি। এর ঠিক 1 বছর আগে অর্থাৎ 2024 সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল 1,22,081টি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যেটাকে আমরা এতক্ষণ 12,000 বলছি সেটা আদতে 11,963 জন হবে। একেবারে স্পেসিফিক সংখ্যা হচ্ছে 11,963 জন, কয়েকটা হলেই 12,000 হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী কেবল বার্ষিক ভিত্তিতেই নয় বরং 2025 সালের শেষ 3 মাসেও 2025 সালের শেষ 3 মাস খেয়াল করে দেখেন, 2025 সালের শেষ 3 মাস মানে হচ্ছে নির্বাচনের ঠিক আগে আগে, এই 3 মাসেও কোটিপতির হিসাবে মোট আমানতের পরিমাণ ছিল 8,21,562 কোটি টাকা, যা ডিসেম্বর শেষে 34,214 কোটি টাকা বৃদ্ধি পেয়ে 8,55,776 কোটি টাকায় দাঁড়ায়। এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, মানে এই ব্যাপারগুলোতে আরও দেখছি কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন কোটি টাকার হিসাব মানে কেবল একজন ব্যক্তি কোটিপতি এমনটা নয়, কারণ ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ জমা রাখে এবং একই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংকে একাধিক হিসাব থাকতে পারে। অর্থনীতিবিদরা কোটিপতি হিসাবের এই ধারাবাহিক বৃদ্ধিতে দেশে ক্রমবর্ধমান আয় বৈষম্যের প্রতিফলন হিসেবে দেখছেন এটাকে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মজুরি মনে করেন, যখন একদিকে দারিদ্র্য ও ছদ্ম বেকারত্ব বাড়ছে তখন কোটিপতির হিসাব বৃদ্ধি পাওয়া এটিই প্রমাণ করে সম্পদের সুষম বন্টন হচ্ছে না, অর্থাৎ দুর্নীতি হচ্ছে। এই যে তথ্য দিচ্ছে, মানে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমানও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে রাজস্ব নীতি ও কর কাঠামোতে বিদ্যমান বৈষম্যের কারণেই ধনীরা আরও ধনী হওয়ার সুযোগ পাচ্ছে, যা সমাজের বৈষম্য তৈরি করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে গত কয়েক বছর ধরেই কোটিপতি বাড়ার একটা ব্যাপার ছিল, কিন্তু এই বছরে যা হয়েছে সেটা রেকর্ড পরিমাণ হয়েছে। এখন আপনি বলতে পারেন, মানে একেবারে সমস্ত হিসাব নিকাশ পড়ে শোনানোর তো দরকার নেই, এখন বোঝার পালা যে 1 বছরে 2025 সালে কোটিপতির সংখ্যা বাড়ল 12,000-এর 37 জন কম। এই তো 12,000 কোটিপতি যদি বাড়ে তাহলে এরা কারা? এই টাকাটা কোত্থেকে আসলো? 1 বছরে একজন মানুষ কিভাবে মানে কোটিপতি হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায় 1 বছরে? সেটা বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে কতটা স্বাভাবিক? যদি 12,000-এর মধ্যে আমি 6,000 ব্যবসায়ীও ধরি যে ক্ষুদ্র ব্যবসা শুরু করেছিল, 1 বছরের মধ্যে সে 1 কোটি টাকার মূলধন তৈরি করতে পেরেছে, সেগুলো বাদ দিলাম, বাকি অর্ধেক, বাকি 6,000 এই ব্যক্তিরা কারা? কিংবা ব্যক্তির সঙ্গে যদি প্রতিষ্ঠানও থাকে তাহলে এই প্রতিষ্ঠানগুলো কারা, যারা, যেটা রিপোর্ট বলছে এবং পরিসংখ্যান এবং বিশেষজ্ঞরা বলছে এটাকে উল্লম্ফন হিসেবে, অর্থাৎ লাভ দেয়া, এটা স্বাভাবিক গতি না, এটা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এই লাফিয়ে বাড়ার কারণটা কি? কারণটা অনেকেই বলেন যে প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে মেটিকুলাস ডিজাইনে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধার পরিচয়ে বাংলাদেশের সরকারি সমস্ত অফিসে, সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যতটা পর্যায়ের সরকারি অফিস রয়েছে সব অফিসে অফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন যে স্থানীয় সমন্বয়ক মানে জুলাই আন্দোলন যারা করেছে, সমন্বয়ক পরিচয়টাকেই তো একটা ট্রল হিসেবে মানে পরিণত করে ফেলেছিল তারা, এত মানে আকাম কুকাম তারা করেছে। সেই নির্দেশ দেওয়া হয়েছিল যে স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে যেন ডিসি, ওসি, এসপি তারা কাজ করে এবং সচিবরা যেন কাজ করে। প্রত্যেকটা অফিসে 2-4 জন করে এরকম মানে লিস্ট পাঠিয়ে মানে আনঅফিসিয়ালি নিয়োগ দেওয়া হয়েছে যে এই অফিসটা এরা দেখবে, এই অফিসটা এরা দেখবে। এভাবে সারা বাংলাদেশে
সাজিশে এদের টাকা তৈরি করা এবং সেই অফিসে কর্তৃত্ব করে টেন্ডারবাজি করে ঘুষ বাণিজ্য করে বদলি বাণিজ্য করে এই টাকাগুলো তারা তৈরি করেছে বলে অনেকে মনে করেন। এই ব্যাপারে কি অবশ্যই তদন্ত হওয়া উচিত না? আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়া উচিত এই কারণে যে ছেলেটা 1 বছর আগে বলছে যে আমার মানিব্যাগে 1-2 হাজার টাকাও নেই, সেই ছেলেটা 1 বছর পরে কিভাবে বলছে যে 150 গাড়ির এই যে শোডাউন করা এটা আর কয় টাকা, এটা দেওয়ার মতো কি অ্যাবিলিটি আমার পরিবারের নেই? আমার একটা নির্বাচন করার জন্য যে টাকা লাগে সেই টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আমার পরিবারের আছে, যেটা মানে আমার দাদার পৈতৃক সূত্রে পাওয়া, অর্থাৎ জমিদারের নাতি। অথচ আমরা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এক সময় বলতে শুনেছিলাম যে নির্বাচন করবেন কিনা তিনি ভাবছেন, কারণ তার টাকা নেই। তিনি বলেছিলেন যে একটা নির্বাচন করতে মিনিমাম 10-20 কোটি টাকা লাগে, তো 10-20 কোটি টাকা আমার অ্যাবিলিটির মধ্যে নেই, এই কারণে ভাবছি নির্বাচন করব কিনা। নিশ্চয়ই এই তথ্যটা আপনারা জানেন। আসিফ মাহমুদের সজীব ভুঁইয়ার কথাটা যদি আমরা সত্য ধরে নিই যে একটা নির্বাচন করতে 10-20 কোটি টাকা লাগে, তাহলে 1 বছর আগে যারা ছাত্র ছিলেন তারা এই নির্বাচনটা করলেন কিভাবে? টাকাটা কোত্থেকে আসলো? তাসনিম জারাকে আমরা দেখেছি ক্রাউড ফান্ডিং করতে, তিনি ওই 42 না 47 লাখ টাকা মানে জনসংখ্যার হিসেবে খরচ করার মানে বৈধ অধিকার রয়েছে তার, সেই টাকাটা তিনি ক্রাউড ফান্ডিং করেছিলেন। কিন্তু অন্যরা টাকাটা কোথায় পেলেন, টাকাটা কিভাবে খরচ করলেন, কোত্থেকে উপার্জন করলেন, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে নতুন সরকারের খোঁজ খবর নেওয়া উচিত। কারণ আপনি যদি আগের সরকারকে ফ্যাসিস্ট বলেন, দুর্নীতিবাজ বলেন, দুর্নীতি করেছে তার জন্য বিচার করেন, টাকা পাচার করেছে তার জন্য বিচার করতে চান, তাহলে সেই বিচারের বৈধতা দিতে হলে আপনাকে অবস্থান মানে সমান একটা পরিবেশ তৈরি করতে হবে, যেখানে প্রমাণিত হবে বিচার সবার জন্যই সমান। অপরাধী যেই হোক না কেন, সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, সে যত মহান ব্যক্তিই হন না কেন, অপরাধ করলে তার শাস্তি হবে। এটা যতদিন পর্যন্ত আমার সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আপনি যত চেষ্টাই করেন কোনো সরকারকে কিংবা কোনো পর্যায়কে দুর্নীতিমুক্ত করতে পারবেন না। যেমন দুর্নীতির বিরুদ্ধে নানা ধরনের সবক, নানা ধরনের ওয়াজ মাহফিল করা প্রফেসর ইউনূস সরকার দুর্নীতির সাগরে ডুবেছিল, এরকম অভিযোগে শত শত হাজার হাজার মানে অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়ছে। সেগুলোর তদন্ত করলেই আমার মনে হয় যে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতে পারে। সেগুলো কি করবে সরকার? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।